৪-৫ হাজার টাকা দামের একটা কেক কিভাবে বাসায় আপনারা মাত্র ৪-৫০০ টাকা খরচ করেই বানাতে পারেন, সেরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকের এই রেসিপির জন্য আমি এখানে ৬ টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমগুলো অবশ্যই ফ্রিজে থাকলে ঘন্টাখানেক আগে বের করে রাখবেন। আর আজকে আমি যেহেতু স্পঞ্জ কেক তৈরি করব, তাই এখানে আমার ডিমের পরিমাণ বেশি লাগবে। আর এখানে আমি শুকনো উপকরণ হিসেবে কি, কি নিয়েছি চলুন একটু দেখে নেই। আমি এখানে ১ কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে যাদের কাছে এই মেজারিং কাপ নেই তারা কিভাবে মাপ নিবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে আমি নিয়েছি অল্প পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা, আর অল্প একটু স্বাদের জন্য নিয়েছি লবণ, আর ১ চা চামচ নিয়েছি হচ্ছে বেকিং পাউডার, আর ৪ চা চামচ নিয়েছি হচ্ছে গুঁড়া দুধ। এগুলোই হচ্ছে আমাদের শুকনো উপকরণ। যাদের কাছে মেজারিং এই কাপ না থাকবে কোনো চিন্তার কারণ নেই। আপনারা কাপের বদলে এরকম হচ্ছে গিয়ে যে মগগুলো পাওয়া যায় চায়ের বা দুধ খাওয়ার, সেই মগের ১ মগ ময়দা নিলেও কিন্তু হয়ে যাবে। আর শুধুমাত্র চায়ের কাপে মেপে কিভাবে কেক বানানো যায় সেই রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে এখানে আমি ময়দা এবং শুকনো অন্যান্য উপকরণগুলো সব একসাথে নিয়ে নিচ্ছি। আর আমি ২ বার ময়দা এবং এই উপকরণগুলোকে খুব ভালো করে চেলে মিশিয়ে নিব। আর চেলে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আমি ডিম ৬ টা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ১/২ কাপ পরিমাণে চিনি। আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা ১/২ কাপের বদলে ১ কাপ চিনিও দিতে পারেন। আর ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় এবং ডিমের এই মিশ্রণটা একদম ফুলে আকারে ৩ থেকে ৪ গুণ বড় হয়ে যায়। আর বিট করতে, করতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আর এটা আসলে নির্ভর করে আপনাদের বিটারের স্পিডের উপর। অনেক সময় অনেক বিটারে দেখা যায় ৪-৫ মিনিটও হয়ে যায়, আবার অনেকে আরেকটু বেশি সময়ও লাগতে পারে। বাট বিট করতে, করতে যখন দেখবেন যে এরকম ফোমের মতো ফুলে উঠেছে এবং আপনি যখন উপর থেকে এই জিনিসটা ফেলবেন, যেমন আমি ও এর মতো করে ফেলছি আর এটা দেখেন এটা কিন্তু শেপ হয়ে অনেক সময় ভেসে থাকছে। তো যখন দেখবেন যে আপনি উপর থেকে এটা ফেললে সুন্দর একটা শেপ মতো ভেসে থাকে, তখন বুঝবেন যে আপনার বিট করা পারফেক্টলি হয়ে গেছে। আপনি তখন বিট করাটা বন্ধ করে দিবেন। বিট করা হয়ে গেলে এরপরে এখানে আমি দিয়ে দিব ১/২ কাপ সয়াবিন তেল। আমি যে মগটা দেখিয়েছিলাম আপনারা সেই মগের ১/২ মগ দিলেও কিন্তু হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা যেই ফ্লেভারে কেকটা বানাবেন সেই ফ্লেভারে কিন্তু এখানে এসেন্সটা দিয়ে দিতে পারেন। এরপরে খুব ভালো করে বিট করে নিতে হবে। অনেকেই আছে বলেন যে, "আপু এসেন্স না দিলে কি কেক হবে না?" হ্যাঁ, কেক ঠিকই হবে, বাট ডিমের একটা গন্ধ আসবে। তো সেই ক্ষেত্রে যেকোনো একটা ফ্লেভার আপনাকে দিতেই হবে। তো এরপরে হচ্ছে আমি এখানে শুকনো উপকরণগুলো অল্প, অল্প করে ২-৩ ধাপে মিশিয়ে নিব। আর এই কাজটা অবশ্যই একটু আলতো হাতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। র‍্যান্ডম ভাবে এদিক ওদিক যদি আপনারা ঘোরাতে থাকেন ময়দা দেওয়ার পরে, তখন কিন্তু যেটা হবে এই ফোমটা কিন্তু বসে যাবে। বা আপনারা কেক বানানোর সময় অনেক সময় হয় না, কেক ঠান্ডা হওয়ার পরে ধুপ করে বসে যায়। এটা কিন্তু এই কারণে হয়ে থাকে। বা চিনিটা যদি সম্পূর্ণ গলে না যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কেক বানানোর পরে চুপসে যেতে পারে। তো এই তো আমার ব্যাটারটা এরকম ঘনত্ব হয়েছে। এরপরে আমি হচ্ছে একটা সসপ্যান এবং একটা পুডিং এর বাটির মধ্যে এখানে কাগজ দিয়ে নিয়েছি। এটা নরমাল খাতার প্লেন কাগজ। আর বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে কাগজগুলো খুব সুন্দর করে উঠে আসে। এরপরে এই বাটির মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আমার একটা মানে মোল্ডের সাইজ হচ্ছে গিয়ে ৯ ইঞ্চি, আরেকটা মোল্ড হচ্ছে গিয়ে ৫ ইঞ্চি। এবার মোল্ডগুলো ধরে আমি একটু ড্যাব, ড্যাব করে দিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। আর ওদিকে আমি চুলায় কিন্তু হাঁড়ি বসিয়ে দিয়েছি ১০-১৫ মিনিটের জন্য, যাতে হাঁড়িটা একটু প্রিহিট হয়ে যায়। তো হাঁড়ি ২ টা বেশ ভালোমতো গরম হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু কেক চুলায় দেওয়ার আগে হাঁড়িগুলোকে ভালো করে গরম করে নিবেন। এরপরে চুলার আঁচটা মিডিয়াম টু লো তে রেখে আপনারা কেকের মোল্ডগুলো ভিতরে বসিয়ে দিবেন। তো আমি বড় হাঁড়িটার মধ্যে এখানে কেক মানে বসানোর জন্য স্ট্যান্ডটা দিয়েছি, বাট ছোট হাঁড়িতে কিন্তু দেইনি। তো ভিতরে স্ট্যান্ডটা দিলে যেটা হয় নিচের কালারটা হচ্ছে গাঢ় হয় না। বাট স্ট্যান্ড না দিলে তাপটা সরাসরি বেশি লাগে, তখন একটু গাঢ় হয়ে যায়। আমি সেটা আপনাদের কেক ডেকোরেশন এর সময় দেখিয়ে দিব। আর এদিকে ২ টা ঢাকনার যে ছিদ্র আছে আমি সেই ছিদ্রগুলোও কিন্তু বন্ধ করে দিব যাতে করে কেকটা দ্রুত হয় এবং কোনো বাতাস ভিতর থেকে বের হতে না পারে। অনেকেই জিজ্ঞেস করেন যে হাঁড়িতে এভাবে কেক বেক করলে হাঁড়ি নষ্ট হয়ে যায় কিনা? না, আসলে নষ্ট হয় না। আর আমার ছোট কেকটা বেক করতে সময় লেগেছিল হচ্ছে গিয়ে ১৮ মিনিট। আর বড় কেকটা হতে সময় লেগেছিল ৪২ থেকে ৪৩ মিনিটের মতো। আসলে কেকের সাইজের উপর এবং কেক কতটা উঁচু তার উপর নির্ভর করে হচ্ছে গিয়ে আপনার কেকটা হতে কতটা সময় লাগবে। আর চুলায় যেহেতু একটা পাশ থেকে তাপ লাগে তাই কেক হতে ওভেনের তুলনায় একটু বেশি সময় লাগে। তো এরপরে হচ্ছে গিয়ে আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে নিব চুলা
থেকে নামানোর আগে। আর কাঠিটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে। আর কেকটা একদম সহজভাবে ডেকোরেশন করার জন্য আমি এখানে হচ্ছে গিয়ে বাচ্চাদের যে খেলনা থাকে, খেলনা আইটেম বা জু বানানোর জন্য যে ওরা ব্যবহার করে ছোটখাটো মিনি চিড়িয়াখানা, তো সেই খেলনা আইটেমগুলো আমি এখানে কিনে নিয়েছি। এই প্যাকেটটা আমার কাছ থেকে ৳১৬০ র মতো নিয়েছে। আপনারা চাইলে এগুলো বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের মার্কেটে পাওয়া যায়। তো কম বেশি করে নিতে পারেন। আর আজকে হচ্ছে আমি একটা সাফারি থিমের কেক বানাচ্ছি। যার কারণে আমার হচ্ছে অনেকটা চিড়িয়াখানার মতো একটা ভাইব কেকের মধ্যে দিতে হবে। সেইজন্যই আমার এই আইটেমগুলো কেনা। তো কেকগুলো একদম রুম টেম্পারেচার এ চলে এসেছে। আর দেখেন কেকটা কিন্তু একটুও ডেবে যায়নি। তো এবার আমি পাশের কাগজগুলো খুলে কেকটাও বের করে নিচ্ছি। আর এই কেকটা যেহেতু হাঁড়িতে আমি স্ট্যান্ড দিয়ে বসেছিলাম, যার কারণে দেখেন কেকটার কিন্তু নিচের এবং সাইডের কালারগুলো একদম সেম টু সেম এসেছে। আর ছোট যে কেকটা আমি কিন্তু সরাসরি হাঁড়িতে বসিয়েছিলাম, সেটা একটু দ্রুতও হয়েছে কিন্তু নিচের দিকে কিন্তু একটু গাঢ় কালার চলে এসেছে। আর কেকটা কতটা সফট হয়েছে সেটা তো আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর আমার কাছে আসলে বার্থডে কেকের জন্য বা যেকোনো অনুষ্ঠানের কেকের জন্য কেন যেন স্পঞ্জ কেকটাই বেশি ভালো লাগে। তো এখানে আমি হচ্ছে কেকের একটা বোর্ড নিয়ে নিয়েছি। আর বোর্ডটা আমি একটু বড় সাইজেরই নিয়েছি। আর এখানে হচ্ছে আমি অল্প করে একটু ক্রিম লাগিয়ে দিলাম যাতে করে কেকটা মানে বসালে নড়াচড়া না করে। আর এখানে আমি ১ কাপ গরম পানির মধ্যে ১ টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। তো ১ম এ আমি সুগার সিরাপটা দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি ক্রিমের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এখানে ক্রিমের পরিমাণ আপনারা চাইলে আরো বাড়িয়ে দিতে পারেন। তবে আমরা ক্রিমের পরিমাণ একটু কম পছন্দ করি তাই কমিয়ে দিলাম। এরপরে আমি 2nd লেয়ারটা দিয়ে দিচ্ছি। আমি একটা কেককে ৩ টা স্লাইসে ভাগ করে নিয়েছি। তো আমি ২য় পার্টটাও সেইম ভাবে ১ম এ হচ্ছে গিয়ে সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিম দিয়ে নিয়েছি। এবার আমি একদম উপরের অংশটা করে নিচ্ছি। তো ১ম এ আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরাটা কেককে একটু ভালোমতো কোট করে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে এখানে লাইট গ্রিন কালারের ক্রিম ইউস করছি। আর ইজিলি কিভাবে হুইপড ক্রিম আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন সেটার রেসিপি লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেয়া থাকবে। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ আমি বেশ কয়েকবার ক্রিমের রেসিপি শেয়ার করেছি। তো এরপরে আমি হচ্ছে পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু দেখেন ক্রিমের মানে কেকের চারদিকটা এবং উপরে ক্রিম দিয়ে কোট করে নিয়েছি। এরপরে যতটা সম্ভব হচ্ছে আমি একদম সমান করে নেয়ার চেষ্টা করছি। যদিও উপরটা ততটা সমান করার দরকার নেই। কারণ উপরে আমি আরেকটা কেক যেহেতু বসাবো আর ডিজাইনও থাকবে। আর আজকে একদম সিম্পল একটা ডিজাইন করছি। যেই ডিজাইনটা আপনারা যারা একেবারেই কেকের ডিজাইন পারেন না তারাও খুব সহজেই পারবেন। তো এরপরে আমি ছোট কেকটাও সেইম ভাবেই আ ক্রিম লাগিয়ে কোট করে নিচ্ছি। আর চেষ্টা করবেন কেক ডেকোরেশনের সময় কেকের যেই নিচের অংশটা থাকে সেটা উপর দিকে দিয়ে তারপরে ডেকোরেশন করার। আর চেষ্টা করবেন কেকগুলোকে সুন্দর মতো ক্রিম দিয়ে কোট করার পরে অন্তত নরমাল ফ্রিজে ০.৫ ঘন্টার জন্য হলেও রাখার। এতে করে ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর একটা ক্রিমের কেকের উপর আরেকটা কেক বসাতেও সুবিধা হয় আর ডিজাইন করাটাও ইজি হয়ে যায়। বাট আমার আসলে কেক তৈরির সময় সবসময় তাড়াহুড়া লাগে আর আমি আসলে ওই সময়টা পাই না। তো আমি একসাথেই সবকিছু করে ফেলি। তো আমি বড় কেকটার উপরে এবার ছোট কেকটাকে বসিয়ে দিলাম। আর ক্রিম সেট হওয়ার ওই সময়টা দেইনি। না হলে আরো বেশি ভালো হতো। তো এরপরে আমি হচ্ছে একটা গ্রাস নজেল বা ঘাস নজেল যেটাই বলেন, সেটা আপনার দোকান থেকে কিনে নিবেন। ৳৭০ বা কিছু জায়গায় ৳100 ও নিয়ে থাকে। তো সেই নজেলটা দিয়েই আমি সাইডে কিন্তু একটু গাঢ় গ্রিন কালারের মানে ঘাস যেই কালার থাকে আরকি, ওরকম কালারের দিয়ে দিচ্ছি। আর ঘাস নজেল ইউজ করার ক্ষেত্রে দেখা যায় যে কয়েকবার দেয়ার পরে তারপরে নিপটা কেমন যেন একটু বন্ধ হয়ে আসে। তখন আবার অন্যরকম স্টার নজেলের মতো ডিজাইন হয়ে যায়। তো কিছুটা ক্রিম আবার বের করে নিয়ে দেন আবার করবেন। তাহলে এটা ইজিলি আরকি ডিজাইনটা সুন্দরভাবে ফুটে ওঠে। তো এইভাবে আমি সম্পূর্ণ কেকটাকে সাজিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা লেয়ারেই আমি আসলে ঘাস দিয়ে ভরে দিয়েছি। এই জায়গাগুলোতে আমি হচ্ছে এখন মানে একটা জঙ্গলের যেই ভাইব থাকে সেরকম একটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করছি। তো এরপরে আমি ১ম এই হচ্ছে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আপনারা ডিজাইনটা করার আগে একটু নিজে মনে কল্পনা করে নিবেন যে কোন জিনিসটা কোন জায়গায় দিলে দেখতে বেশি ভালো লাগবে। কারণ যেহেতু এটা কেকের উপর বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু আর তুলতে পারবেন না। তখন ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তাই আগে থেকে একটু অনুমান করে নিবেন এবং সেই আন্দাজে হচ্ছে জিনিসটা বসাবেন। আর এই খেলনা আইটেমগুলো যেহেতু প্লাস্টিকের তাই অবশ্যই আপনারা খাওয়ার আগে এগুলো তুলে ফেলবেন। আর হচ্ছে গিয়ে যখন এগুলো ইউজ করবেন তার আগে কিন্তু এগুলোকে ভালো করে ওয়াশ করে নিবেন। দেন হচ্ছে আপনি কেকের উপরে ইউজ করবেন।
সাধারণত ফন্ডেন্ট দিয়ে এই এনিমেল গুলো বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে। আর সেরকম একটা কেক তৈরিতে যেমন সময়, সেরকম কিন্তু টাকাটাও অনেক লাগে। আর সচরাচর আপনারা যদি নরমালি এরকম হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করা বা আমি যেভাবে ডেকোরেশন করে কেকটা তৈরি করেছি, সেম কেকটাই যদি আপনি অর্ডার করতে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চোখ বন্ধ করে ৪-৫ হাজার টাকা গুনতে হবে কেকের সাইজের উপর ভিত্তি করে। কিন্তু আপনি যদি একটু কষ্ট করে সময় নিয়ে এভাবে কেকটা বাসায় তৈরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচ বহুগুণে মানে আকাশ-পাতাল ব্যবধান হয়ে যাবে। আর যদি রেগুলার আপনি কেক তৈরি করেন তাহলে আপনার কেকের টেস্ট বাইরের যেকোনো জায়গার থেকে আমার মনে হয় বাসায়ই ভালো হবে। আর বাসায় আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে বাসার সবাইকে এবং বিশেষ করে বাচ্চাদের জন্য যেহেতু কেক তৈরি করছেন, তো বাচ্চারা কিন্তু খুব মজা করে খেতে পারবে। আর আমার বাসায় যেহেতু যেকোনো অকেশনে আমি আসলে কেক বানিয়ে থাকি। এই কেকটা আমার ছোট ছেলের ২য় জন্মদিনের জন্য আমি রেডি করেছিলাম। তো জন্মদিন হয়ে গেছে। তো কাটার পরে কেকটা ভিতরে কেমন হয়েছে সেটাও ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দেই। কেকটা কাটা দেখেই নিশ্চয়ই বুঝতেছেন যে কেকটা কতটা সফট হয়েছে। আর একদম মুখে দিলেই মিলিয়ে যায়। বার্থডে কেকের ক্ষেত্রে চেষ্টা করবেন আপনারা স্পঞ্জ কেক তৈরি করে তারপরে কেকটা তৈরি করতে। তাহলে সেটা খেতে বেশি ভালো হয়। আর আমার চ্যানেল এবং পেজে আপনারা একেবারে সহজভাবে ডল কেক, কার কেক এছাড়াও বিভিন্ন ডিজাইনের কেক কিভাবে তৈরি করতে হয়, চুলায় অথবা হচ্ছে গিয়ে রাইস কুকারে অথবা প্রেশার কুকারে সব ধরনের রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো সেগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটা বা আমার Facebook পেজটা ভালোভাবে ভিজিট করলে ওই রেসিপিগুলো পেয়ে যাবেন। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো, সহজ লাগলো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় রেসিপিটা কিছুটা হলেও আপনার উপকারে আসবে তাহলে প্লিজ রেসিপিটাকে বেশি, বেশি করে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই। দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।